আচ্ছা, ক্লাস 11 লিমিটের লং অ্যান্সার টাইপের শেষের দিকের কিছু ম্যাথ নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। তা আমরা কোশ্চেন নাম্বার 7 থেকে স্টার্ট করছি। এখানে কিছু পরপর লিমিট দেওয়া রয়েছে, লিমিট দিয়ে তার এক্সিস্টেন্স নিয়ে আলোচনা করতে হয়েছে। ফার্স্ট যেটা রয়েছে প্রথম দিকের পুরো ইজি, সাথের এক একটা লিমিট এক্সটেন্স টু পাই 1/π-x এর এক্সিস্টেন্স নিয়ে আলোচনা করব। ভালো কথা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, যদি আমরা নিচের এই ডিনোমিনেটর যেটা π-x রয়েছে সেটাকে অন্য কোনো একটা ভ্যারিয়েবল ধরে নিলাম, সাপোজ π-xটাকে আমি জেড ধরলাম, তাহলে পরে যেহেতু আমার ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করে আমি জেডে আনছি, তার মানে অটোমেটিক্যালি লিমিট যেটা এক্সটেন্স টু পাই আছে সেটাকেও আমার চেঞ্জ করা উচিত। তো যদি এক্সটেন্স টু পাই বসাই এখানে π-π কী হবে, 0 হবে। তার মানে এক্সটেন্স টু পাই হলে জেড টেন্স টু কী হয়, 0। সো লিমিট জেড টেন্স টু 0 1/z। এবার জেডের জায়গায় যদি 0 বসাই তো লিমিট ফ্যাক্টরটার ভ্যালু আসবে ইনফিনিটি, মানে কোনো ফাইনাইট ভ্যালু বা কোনো সসীম মান লিমিটের পাওয়া যাচ্ছে না। তারপরে এই সীমাটার কোনো অস্তিত্ব নেই। নেক্সট 2 নম্বর, লিমিট এক্স টেন্স টু 0 cos 1/x এর এক্সিস্টেন্স আছে। এটাকে একটু অন্যরকম ওয়েতে আমরা এই জিনিসটাকে ক্লিয়ার করব। যেমন আমরা জানি সাইন থিটা বা কস থিটার ভ্যালু অলওয়েজ -1 থেকে +1 এর মধ্যে লাই করে। এই কনসেপ্টটা দিয়ে আমরা এর লিমিটের এক্সিস্টেন্সটা চেক করব। তো এখানে ফাংশনটা হচ্ছে cos 1/x আছে। তো আমরা জানি কি যে কোনো cos ফাংশন, ন্যাচারালি যদি cos ফাংশনের এক্সিস্টেন্স অলওয়েজ কত থেকে কতর মধ্যে থাকে, ভ্যালুটা -1 থেকে +1 এর মধ্যে থাকে। ঠিক আছে, এবার এই যে পুরো ইনইকুয়ালিটিটা দেখতে পাচ্ছি, অসমীকরণটা -1 লেসার ইকুয়াল টু cos 1/x লেসার ইকুয়াল টু 1, এই পুরো ইনইকুয়ালিটিটার মধ্যে আমরা লিমিট x টেন্স টু 0 নিচ্ছি। পুরো একদম তিনটে ইনইকুয়ালিটিতে আমরা লিমিট x টেন্স টু 0 অ্যাপ্লাই করছি। তাহলে লিমিট x টেন্স টু 0 -1 লেসার ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 cos 1/x লেসার ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 1, এই তিনটে অ্যাপ্লাই করব। খুব ভালো কথা। এবার কথা হচ্ছে, এখানে তো কনস্ট্যান্ট, এই লেফট হ্যান্ড এখানে ইনইকুয়ালিটি আর রাইট হ্যান্ড এখানে ইউনিট কিন্তু কনস্ট্যান্ট, তার মানে x টেন্স টু 0 বসানোর কোনো জায়গা নেই। তার মানে এটাও -1 থাকছে, এটাও +1 থাকছে, আর মাঝখানে লিমিট x টেন্স টু 0 cos 1/x। তার মানে দেখা যাচ্ছে লিমিট x টেন্স টু 0 cos 1/x এর লেফট হ্যান্ড লিমিটের ভ্যালুটা আসছে -1, রাইট হ্যান্ড লিমিটের ভ্যালুটা আসছে +1। কথাটা ভালো করে বুঝুন। লিমিট x টেন্স টু 0 cos 1/x এর লেফট হ্যান্ড লিমিটিং ভ্যালুটা আসছে -1, রাইট হ্যান্ড লিমিটিং ভ্যালুটা আসছে 1। এই দুটো ভ্যালু যদি আলাদা আসে তাহলে আমার এই মিডিল লিমিটটার কোনো এক্সিস্টেন্স থাকবে না বাই স্যান্ডউইচ থিওরেম। হোয়াট ইজ স্যান্ডউইচ থিওরেম একটু ছোট্ট করে বলি, এটা অ্যাকচুয়ালি উঁচু ক্লাসের থিওরেম। স্যান্ডউইচ থিওরেম বলছে যে যদি a লেসার ইকুয়াল টু b লেসার ইকুয়াল টু c হয়, দেন আমি যদি পুরো ইনইকুয়ালিটির মধ্যে সেম লিমিট অ্যাপ্লাই করি, তাহলে পরে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি একই লিমিটকে, মানে একই ফাইনাইট লিমিট ভ্যালু পাওয়া যায়, যদি লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ডের একই সেম ফাইনাইট ভ্যালু পাওয়া যায়, তাহলে সেই ভ্যালুটাই হবে মিডিল লিমিটের ফাইনাইট ভ্যালু। আর যদি দুটো ডিফারেন্ট বেরোয়, আলাদা আলাদা বেরোয়, তাহলে মিডিল লিমিটের কোনো এক্সিস্টেন্স থাকবে না, ডাজ নট এক্সিস্ট। কথাটা ভালো করে মাথায় নিতে হবে। একটা ইনইকুয়ালিটি a লেসার ইকুয়াল টু b লেসার ইকুয়াল টু c রয়েছে, আমি পুরো ইনইকুয়ালিটির মধ্যে উইথ সেম লিমিটের অ্যাপ্লাই করলাম, লেফট হ্যান্ড মিডিল রাইট। এবার যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সেম ফাইনাইট লিমিটের ভ্যালু বেরোয়, একই লিমিটের ভ্যালু বেরোয়, তাহলে মিডিল লিমিটের ভ্যালুটাও সেমই হবে, এটাকে স্যান্ডউইচ থিওরেম বলা হচ্ছে। আর যদি দুটো ডিফারেন্ট বেরোয়, মানে লেফট হ্যান্ড লিমিট আলাদা হয়, রাইট হ্যান্ড লিমিট আলাদা হয়, এটা অ্যাকচুয়ালি লিমিটের ওই এক্সিস্টেন্সের থেকেও বোঝা যেতে পারে যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা আলাদা আসলো, তাহলে মিডিল মানে এই ফাংশনটার কোনো এক্সিস্টেন্স নেই। সো বাই স্যান্ডউইচ থিওরেম আমরা বলতে পারি, যেহেতু দুটো, একটা -1 আসছে একটা +1 আসছে, তার মানে এই লিমিটটার কোনো এক্সিস্টেন্স নেই, ডাজ নট এক্সিস্ট। কোশ্চেন নাম্বার 3 ছিল লিমিট x টেন্স টু 3x² প্লাস √3 - x। তো অ্যাজ ইউজুয়াল আমরা লিমিট টেস্টটা যখন করব, লিমিট টেস্টটা করার সময় আমাকে রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট দুটোই দেখতে হবে। তো রাইট হ্যান্ড লিমিটটা কি আছে, রাইট হ্যান্ড লিমিট মানে হচ্ছে যখন x টেন্স টু 3 প্লাস, x এর ভ্যালুটা 3 এর থেকে বড়,
তখন ফাংশনের ভ্যালু বের করতে হবে। তো এখানে যখন x টেন্স টু 3 প্লাস বলবো, আবার বলি মাথায় প্লাস দেওয়া মানে কিন্তু জাস্ট ওর থেকে একটু বড়, যেটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা 3 হিসাবেই কনসিডার করব, জাস্ট লাইক 3.0001, জাস্ট একটু বড়। তো যদি x টেন্স টু 3 প্লাস হয়, এই যে ভেতরের যে ভ্যালুটা দেখতে পাচ্ছি, এই ভেতরের ভ্যালুটা কিন্তু নেগেটিভ হবে। x এর মানটা আজকে 3 এর থেকে বড়, সেটা হয়তো খুবই ছোট, মানে 3.001 কিংবা 3.002 যাই হোক না কেন, অ্যাকচুয়াল তো x এর থেকে বড়, এই 3 এর থেকে বড়, তখন 3 মাইনাস x, এই ভেতরের মানটা তো নেগেটিভ হবে, যেহেতু xটা 3 এর থেকে বড় হচ্ছে। আর রুটের ভেতরে নেগেটিভ হওয়া মানেই সেটা একটা কাল্পনিক রাশি হয়, তাই তো আমরা সেটাই জানি, ইমাজিনারি নাম্বার হয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই লিমিট ফাংশনের কোনো বাস্তব মান পাবো না, পুরোটাই একটা কী রাশির আন্ডারে চলে আসবে, কাল্পনিক রাশির আন্ডারে চলে আসবে, যদি আমরা রাইট হ্যান্ড লিমিটটা বের করতে চাই অ্যাট x টেন্স টু 3 প্লাস। যদি x টেন্স টু 3 মাইনাস বের করি, 3 মাইনাস জাস্ট লাইক 2.99 কিংবা 2.98, যেটাকে অ্যাপ্রক্সিমেটলি 3 বলবো, বাট 3 এর থেকে ছোট, এবং এদের দুজনের মধ্যে ডিফারেন্সটা নেগেটিভ। তো সেক্ষেত্রে আমার বাস্তব মান নির্ণয়ের কোনো সমস্যা নেই, বিকজ x এর ভ্যালুটা 3 এর থেকে ছোট, মানে ভেতরে একটা পজিটিভই থাকবে, তো আলটিমেটলি বাস্তব ভ্যালু পাবো। তো সেক্ষেত্রে আমি x টেন্স টু 3 মাইনাস মানে কিন্তু যখন আমরা বসাবো x এর জায়গায় অ্যাপ্রক্সিমেটলি 3 বসাবো, আর কিছু বসাবো না, 3 স্কোয়ার প্লাস রুট ওভার 3 মাইনাস 3, এটা 0 হয়ে যাচ্ছে 9। তো দেখা যাচ্ছে লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে বাস্তব মান বেরোচ্ছে 9, আর রাইট হ্যান্ড লিমিটে কোনো বাস্তব মানই বেরোচ্ছে না, কাল্পনিক রাশি বেরোচ্ছে। আর লিমিট এক্সিস্ট করা মানে হচ্ছে রাইট হ্যান্ড অ্যান্ড লেফট হ্যান্ড দুটো লিমিটের ভ্যালু সেম আসতে হবে। তো এই ক্ষেত্রে দুটো অবভিয়াসলি সেম আসছে না, একটা বাস্তব মান 9 দিচ্ছে আর একটা আসছেই না কোনো বাস্তব মান। তা যেহেতু দুটো লিমিটের ভ্যালু সেম হচ্ছে না, তাহলে এই লিমিটটার কোনো এক্সিস্টেন্স নেই, লাস্টে লিখে দিতে হবে দিস লিমিট ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, এরপরে আমরা কোশ্চেন নাম্বার 4-এ আসি। সেখানে ছিল লিমিট x টেন্স টু 2 1/3 প্লাস ই টু দি পাওয়ার 1/x মাইনাস 2 এর এক্সিস্টেন্স চেক করতে হবে। ওকে ফাইন, তো একই কথা বলবো, আমি রাইট হ্যান্ড লিমিট x টেন্স টু 2 প্লাস আর x টেন্স টু 2 মাইনাসে চেক করবো। আমি একটু আলাদা করে বের করেছি, যেহেতু ই টু দি পাওয়ার বলে একটা রাশি আছে, ই একটা কনস্ট্যান্ট, বাই সাম ল ই এর মানটা 2 থেকে 3 এর মধ্যে লাই করে। কীভাবে লাই করে কখনো কোনো একটা ভিডিওতে আমি দেখাবো। তো x টেন্স টু 2 প্লাস মানে কিন্তু অ্যাকচুয়ালি x এর ভ্যালুটা 2 এর থেকে বড় বোঝাচ্ছে, মানে 2.001 বা 2.002, যেটা অ্যাপ্রক্সিমেটলি 2, বাট দ্য ভ্যালু ইজ লার্জার দ্যান 2। তো যদি x টেন্স টু 2 প্লাস বলি আমি, তার মানে x মাইনাস 2 যেটা, সেটা অবভিয়াসলি 0 থেকে বড় বোঝানো উচিত। যদি x টেন্স টু 2 প্লাস মানে আমি বলছি x এর ভ্যালুটা 2 এর থেকে বড়, সেটা হয়তো অ্যাপ্রক্সিমেটলি 2, কিন্তু অ্যাটলিস্ট তো 2 এর থেকে বড়। তার মানে x মাইনাস 2 যেটা, সেটা তো পজিটিভ রাশি একটা, তার মানে x মাইনাস 2টা 0 প্লাস, মানে 0 থেকে বড়। ভালো কথা, তাহলে ই টু দি পাওয়ার 1/x মাইনাস 2 মানে এই ফ্যাক্টরটা কিন্তু ইনফিনিটিভ হবে। কী হবে, আজকে যদি x মাইনাস 2টা 0 থেকে বড় হয়, মানে অ্যাপ্রক্সিমেটলি 0ই, বাট একটু 0 থেকে বড়, তাহলে 1/, করে দিলে তো 1/0 কী হয়, ইনফিনিটিভ। আর ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি, ই তো কনস্ট্যান্ট ভ্যালু একটা, তাহলে কনস্ট্যান্ট টু দি পাওয়ার ইনফিনিটি মানে সেটা একটা ইনফিনিটিভ মানই দাঁড়ায়। তার মানে এই যে ই টু দি পাওয়ার 1/x মাইনাস 2 ফ্যাক্টরটা দেখতে পাচ্ছি আমরা, এটা অ্যাকচুয়ালি একটা ইনফিনিটিভ অসীম রাশি যখন x টেন্স টু 2 প্লাস। তাহলে আলটিমেট যখন আমরা লিমিটটা বের করবো, রাইট হ্যান্ড লিমিটটা x টেন্স টু 2 প্লাসে 1/3 প্লাস ই টু দি পাওয়ার 1/x মাইনাস 2, এই জায়গাটা আমি সিম্পল ইনফিনিটিভ বসিয়ে দেবো। তো ইনফিনিটিভের সাথে কিছু যোগ করি বিয়োগ করি, ইনফিনিটিভই থাকে, তার মানে 1/ইনফিনিটিভ, সো দ্য ভ্যালু ইজ 0। এটা কিন্তু রাইট হ্যান্ড লিমিট বের করলাম অ্যাট x টেন্স টু 2 প্লাস। এবার আমরা লেফট হ্যান্ড লিমিট বের করছি x টেন্স টু 2 মাইনাস, মানে x এর ভ্যালুটা 2 এর থেকে ছোট। আবার বারবার বলছি, 2 এর থেকে ছোট মানে 1 নয়, খুব ছোট নয়, যেটাকে অ্যাপ্রক্সিমেটলি 2 ভাবতে পারি, জাস্ট লাইক 1.99 এরকম টাইপ, বাট 2 এর থেকে ছোট। তো যদি x এর ভ্যালুটা 2 এর থেকে ছোটই হয়, তাহলে x মাইনাস 2টা সেক্ষেত্রে একটা নেগেটিভ দিকে ইম্প্যাক্ট দেবে। তার মানে x মাইনাস 2 তখন টেন্স টু 0 মাথায় মাইনাস, মানে 0 থেকে ছোট। সেক্ষেত্রে x মাইনাস 2 যদি 0 থেকে ছোট হয়, মানে নেগেটিভ দিকে ওর টেন্ডেন্সি থাকে, তাহলে 1/x মাইনাস 2টাও তাহলে মাইনাস ইনফিনিটিভের দিকে টেন্ডেন্সি থাকা উচিত। x মাইনাস 2 0 মাইনাস মানে হচ্ছে x মাইনাস 2 এর টেন্ডেন্সিটা 0-র দিকে, বাট ওটা নেগেটিভ দিকে আছে, 0-র থেকে ছোটোর দিকে আছে। তাহলে সেক্ষেত্রে এটাকে যদি ইনভার্স করে নিই, তাহলে 1/x মাইনাস 2টাও নেগেটিভ ইনফিনিটিভের দিকে যাবে, কারণ 1/0 তো ইনফিনিটিভ, আর যেহেতু এটা নেগেটিভ দিকে আসছে, তাহলে ওটা মাইনাস ইনফিনিটিভের দিকে টেন্ড করবে। সেক্ষেত্রে ই টু দি পাওয়ার 1/x মাইনাস 2 কী আসা উচিত,
ওয়ান বাই এক্স মাইনাস টু তো মাইনাস ইনফিনিটি, তাহলে ওয়ান বাই এক্স মাইনাস টু যদি মাইনাস ইনফিনিটি হয় তার মানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। সূচকের নিয়ম অনুসারে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে ওয়ান বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি। ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে একটা ইনফিনিটিভ, আর ওয়ান বাই ইনফিনিটিভ কি হয়? জিরো। সো এই ফ্যাক্টরটার ভ্যালুটা তাহলে জিরোর দিকে টেন্ড করছে, মানে এক্স টেন্স টু টু মাইনাস হলে আমার ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস টু মানে এই ফ্যাক্টরটা সেটা কোন দিকে যাচ্ছে? জিরো। তাহলে আমরা যদি এবার এটার ভ্যালুটা বের করি, মানে এক্স টেন্স টু টু মাইনাস লেফট হ্যান্ড লিমিটটা বের করি অ্যাকচুয়াল ফাংশনটার জন্য, এক্স টেন্স টু টু মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস টু, তাহলে এটার জায়গায় আমি জিরো লিখে দেবো, তার মানে ওয়ান বাই থ্রি থাকছে আসবে। ওকে, তাহলে একটা দেখা যাচ্ছে রাইট হ্যান্ড লিমিটটার ক্ষেত্রে জিরো বেরোলো, লেফট হ্যান্ড লিমিটটার ক্ষেত্রে ওয়ান থার্ড বেরোলো। তো অবভিয়াসলি এক্সিস্টেন্সের কনসেপ্ট অনুযায়ী দুটো ম্যাচ করছে না, সো দিস লিমিট ডাজ নট এক্সিস্ট। ওকে, কোশ্চেন নাম্বার 5 হচ্ছে আমাকে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি tan x বাই x এর এক্সিস্টেন্স চেক করতে হবে। এখানে tan একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন দিয়েছে, তা ফর সাম ভ্যালু অফ x আমি দেখাবো এক্স টেন্স টু ইনফিনিটি হলেও দুটো ডিফারেন্ট কাইন্ড অফ লিমিট বেরোবে। তো সেম লিমিটিং ফ্যাক্টরের জন্য যদি দুটো লিমিটিং ভ্যালু বেরোয় তার মানে আমার একই পয়েন্টে লিমিটের এক্সিস্টেন্স থাকা উচিত না। মানে এক্স টেন্স টু ইনফিনিটিভের জন্যই যদি দুটো আলাদা আলাদা লিমিটিং ভ্যালু আমার বেরোয় তাহলে পরে সেই পয়েন্টে তো আমার সেই লিমিটিং ফ্যাক্টরটার এক্সিস্টেন্স হবে না। তো প্রথমে আমরা করলাম কি, প্রথমে আমরা ধরে নিলাম, আমি এখানে ধরলাম এক্স একটা পয়েন্ট 2n পাই প্লাস পাই বাই 4, যেরকম করে আমরা ট্রিগোনোমেট্রিক সলিউশনে ধরতাম। মানে পাই বাই 4 অ্যাঙ্গেলের সাপেক্ষে একটা জেনারেল এক্স ধরে নেওয়া হয়েছে, মানে এন এর ভ্যালুটা যদি 1 হয় তাহলেও এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আসবে। কথাটা আমি বুঝিয়ে বলি যে আমি এখানটায় এক্স ইকুয়াল টু 2n পাই প্লাস পাই বাই 4 ধরেছি, এটা কিন্তু অলওয়েজ ফার্স্ট কোয়াড্রেন্টেই থাকবে এই অ্যাঙ্গেলটা, যতবারই গ্রুপ না কেন। কথাটা কীরকম যে এনটা তো ইন্টিজার, আজকে 2n পাই প্লাস পাই বাই 4 মানে এটাকে ভেঙে কিন্তু এরকম লেখা যায় 4n ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 4। কথাটা ভালো করে দেখ, পাই মানে 2 ইন্টু পাই বাই 2, 2 ইন্টু 2n মানে কি 4n ইন্টু 90 ডিগ্রি প্লাস পাই বাই 4। মানে কথার মানেটা হচ্ছে n এর ভ্যালুটা আমি যে কোনো ইন্টিজার বসাই না কেন অলওয়েজ ঘুরে সেটা ফার্স্ট কোয়াড্রেন্টেই আসবে, সেই হিসাবে অ্যাঙ্গেলটাকে নিচ্ছি, ডিফারেন্ট না। অলওয়েজ ঘুরে মানে পাই বাই 4 মানে 45 135 এরকম না, যাই ঘুরুক না কেন ফার্স্ট কোয়াড্রেন্টে আসবে। ফর এক্সাম্পল আমি যদি এনটাকে 1 বসাই তার মানে 4 ইন্টু 90 প্লাস 45 ডিগ্রি, তার মানে 1 2 3 4 সেই ফার্স্ট কোয়াড্রেন্ট। যদি এন এর জায়গায় 2 বসাই তাহলে 4 দুগুণে 8 ইন্টু 90 প্লাস পাই বাই 4 মানে 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 ঘুরে সেই ফার্স্ট কোয়াড্রেন্ট। সেই কারণে এক্সটাকে 2n ইন্টু পাই প্লাস পাই বাই 4 বলা হয়েছে। পাই বাই 4টা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, সূক্ষ্মকোণ, এবং এই 2n পাইটা হচ্ছে এমন নাম্বার যে n এর জায়গায় আমি যে কোনো ইন্টিজার বসাই না কেন ওই সংযুক্ত কোণে ঘুরে সেটা ফার্স্ট কোয়াড্রেন্টেই পড়ে আসবে, এরকমভাবে নেওয়া হয়েছে যাতে অ্যাঙ্গেলটা ডিফার না করে, আলাদা অ্যাঙ্গেল না হয়ে যায়। এবার কথা হচ্ছে যদি আমার প্রশ্নে এক্স টেন্স টু ইনফিনিটি বলা আছে, অবভিয়াসলি এক্স যদি ইনফিনিটিভ বসাই তার সাথে যা কিছু যোগ করি বিয়োগ করি ভাগ করি ইনফিনিটিভই হচ্ছে। তাহলে এক্স টেন্স টু ইনফিনিটি বসালে পাই বাই 4 বিয়োগ করলে সেটাও ইনফিনিটিভ, তার থেকে যখন 2 পাই ভাগ করে দেবো সেটাও ইনফিনিটিভ, তার মানে এক্স টেন্স টু ইনফিনিটি হলে এন টেন্স টু ইনফিনিটিভ হবে। মানে এখান থেকে ব্যাপারটা এরকম বের করা যেতে পারে, যেটা বের করা হয়নি, যে এক্স মাইনাস পাই বাই 4 ডিভাইডেড বাই 2 পাই, এটা হচ্ছে এন বেরোতে পারে। তো সেক্ষেত্রে এক্স এর জায়গায় যদি আমরা ইনফিনিটিভ বসাই, ইনফিনিটিভ মাইনাস সামথিং ইনফিনিটিভ, তাকে একটা কনস্ট্যান্ট দিয়ে ভাগ করলে সেটাও ইনফিনিটিভ। তো এক্স টেন্স টু ইনফিনিটি হলে এন টেন্স টু ইনফিনিটি। ভালো কথা, লিমিট n টেন্স টু ইনফিনিটি tan 2n পাই প্লাস পাই বাই 4 বাই 2n পাই প্লাস পাই বাই 4। সংযুক্ত কোণ দিয়ে ধারণা থেকে আমরা বলতে পারি ওপরের ফ্যাক্টরটার ভ্যালু tan পাই বাই 4 হবে। কেন? কারণ 2n পাই মানে সেটাকে ভেঙে তো 4n ইন্টু 90 প্লাস পাই বাই 4 লেখা যেতে পারে। পাই মানে 2 ইন্টু পাই বাই 2 আর 2 2 যা 4n ইন্টু 90 প্লাস পাই বাই 4। তার মানেটা হচ্ছে এটাই যে n এর মানটা যে কোনো পূর্ণ সংখ্যা দিই না কেন আমরা সর্বদা সেটা ঘুরে ফার্স্ট কোয়াড্রেন্টে আসবে, মানে পজিটিভ থাকবে। আর 4n হচ্ছে একটা জোড় সংখ্যা, তাই ট্যানটা ট্যানই থাকবে, tan পাই বাই 4 প্লাস বাই 2n পাই প্লাস পাই বাই 4। tan পাই বাই 4 এর ভ্যালু কত? 1 বাই এটা রইল।
এন এর জায়গায় যদি ইনফিনিটি বসিয়ে দিই তাহলে এই পুরো সিকোয়েন্সটা মানে পুরো টার্মটার ভ্যালু ইনফিনিটিভ আসবে। 1/ইনফিনিটি মানে 0। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার ফর সাম ভ্যালু অফ π/4 আমার জিনিসটা বেরোলো যখন আমি এক্সটাকে এরকম ধরছি। যদি আমি এক্সটাকে π/4 না ধরে 2nπ + π/2 ধরি, আমার তো লিমিটটা x টেন্স টু ইনফিনিটিভের ওপর, শুধু আমি অ্যাঙ্গেলটা পাল্টাচ্ছি আর কিছু পাল্টাচ্ছি না, কিন্তু আমার x কিন্তু ইনফিনিটিভই আসে। তো x যদি সেম থাকে তাহলে লিমিটের ভ্যালুটাও তো সেম থাকা উচিত, ট্যানের যে কোনো অ্যাঙ্গেল হোক। যেহেতু x টেন্স টু ইনফিনিটিভ আছে তাহলে সেক্ষেত্রে লিমিট ভ্যালুটা সেম আসা উচিত। যদি সেম না আসে তাহলে পরে কিন্তু আমি বলতে পারবো সেই লিমিটের কোনো এক্সিস্টেন্স নেই। আগেরটা π/4 এর রেসপেক্টে ধরেছি, এবার মনে করো π/2 এর ধরলাম। π/2 এর জায়গায় অন্য অ্যাঙ্গেলও নেওয়া যেতে পারে, π/3ও নেওয়া যেতে পারে, পাই নেওয়া যেতে পারে, অন্য অ্যাঙ্গেলও নেওয়া যেতে পারে। তো x = 2nπ + π/2 একই লজিক। যদি x টেন্স টু ইনফিনিটি বলা ছিল তার মানে n টেন্স টু ইনফিনিটি হবে, ভালো কথা। তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি tan x/x, x এর জায়গায় এখানটা x টেন্স টুই রাখি, x টেন্স টু ইনফিনিটি, তারপরে লাইনে n টেন্স টু ইনফিনিটি, x এর জায়গায় বসিয়ে দিলাম 2nπ + π/2, নিচেও 2nπ + π/2। ওই একই রিজনে এটা হবে tan π/2, যেরকম বললাম মানে এটা 4n × 90 + 90 ফার্স্ট কোয়াড্রেন্টেই আসবে, সেই কারণে এটা tan π/2 হবে। নিচে 2nπ + π/2 রইল। tan 90 ডিগ্রি ভ্যালু কত হয়? ইনফিনিটিভ হয়। তাহলে ইনফিনিটিভ মানে পুরো ফ্যাক্টরটাই চলে আসছে আমার ইনফিনিটিভ। তার মানে আমার একটা পোর্শনের জন্য ভ্যালু আসলো ইনফিনিটিভ, আবার একটা পোর্শনের জন্য ভ্যালু আসলো 0, কিন্তু দুটোই কিন্তু সেম আমার x টেন্স টু ইনফিনিটিভের জন্যই আসছে, শুধু অ্যাঙ্গেলটা আমি চেঞ্জ করেছি। একটাতে π/4 এর রেসপেক্টে ধরেছি, একটা π/2, কিন্তু আমার তো এক্সটা তো সেম রয়েছে, x টেন্স টু ইনফিনিটি, তাহলে ভ্যালুটা সেম আসা উচিত ছিল, বাট এসছে ডিফারেন্ট। তাহলে যেহেতু ডিফারেন্ট লিমিট এসছে তাই এই লিমিটের কোনো এক্সিস্টেন্স নেই, ডাজ নট এক্সিস্ট। কোশ্চেন নাম্বার 8 এর একটা প্রুফ করতে বলেছে, লিমিট x টেন্স টু 0 x cos 1/x = হচ্ছে 0, এই ভ্যালুটা আমাকে প্রুফ করতে হবে। তা আমরা জানি সাধারণত উই নো cos 1/x, cos ফ্যাক্টর হোক বা সাইন ফ্যাক্টর হোক, cos হোক বা সাইন হোক, এই ফাংশনের ভ্যালু অলওয়েজ -1 থেকে +1 এর মধ্যে থাকে। cos কিংবা সাইন এই পোর্শনটার ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে থাকে, খুব ভালো কথা। তাহলে পরে এর সাথে আবার cos 1/x এর সাথে কত মাল্টিপ্লাই করা আছে? x মাল্টিপ্লাই করা আছে। তাহলে পুরো ইনইকুয়ালিটিটা ধরে, অসমীকরণটা ধরে আমি x মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে x মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে -x, x cos 1/x, এটা হচ্ছে x, পুরো ইনইকুয়ালিটিটা x মাল্টিপ্লাই করলাম। কেন করলাম? কারণ অ্যাকচুয়াল যে ফাংশনটার ভ্যালু আমাকে প্রুভ করতে বলেছে সেখানটায় cos 1/x এর সাথে x মাল্টিপ্লাই আছে, ভালো কথা। দেন তার সাথে লিমিট কত নিতে বলেছে? লিমিট x টেন্স টু 0, তাই পুরো ইনইকুয়ালিটিটা ধরে আমি লিমিট x টেন্স টু 0 অ্যাপ্লাই করে দিলাম। এটাই লিমিট x টেন্স টু 0, এটাই লিমিট x টেন্স টু 0, এটাই লিমিট x টেন্স টু 0। লেফট হ্যান্ড লিমিটে x এর জায়গায় 0 বসালে ভ্যালু 0 আসছে, রাইট হ্যান্ড লিমিটে x এর জায়গায় 0 বসালে 0 আসছে। একটু আগে একটা ম্যাথ আমি বলেছিলাম যে স্যান্ডউইচ থিওরেম বলছে লেফট হ্যান্ড লিমিট যা বেরোবে যদি রাইট হ্যান্ড লিমিটটাও তাই বেরোয়, তাহলে মিডিল লিমিটটাও একই দিকে টেন্ড করবে, এটাই হচ্ছে স্যান্ডউইচ থিওরেম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড লিমিটও 0 আসছে, রাইট হ্যান্ড লিমিটও 0 আসছে, তার মানে লিমিট x টেন্স টু 0 x cos 1/x যেটা মিডল টার্ম সেটা লিমিটের ভ্যালু কি হচ্ছে 0, ওই একই বাই স্যান্ডউইচ থিওরেম। এটা যদি cos এর জায়গায় সাইনও থাকতো এক কপি পেস্ট করতাম, যেটা 2 নম্বরে রয়েছে বোধহয়, শুধু এখানটায় cos এর জায়গায় সাইন হতো, কারণ cos ফাংশন সাইন ফাংশন দুটোই -1 থেকে +1 এর মধ্যে লাই করে, সেখানে একই রকম, শুধু cos এর জায়গাগুলোতে সাইন বসতো আর কিছু না। সেই একই x মাল্টিপ্লাই, সেই লিমিট 0, সেই স্যান্ডউইচ থিওরেমে ভ্যালুটা 0ই আসে। এখানে 3 নম্বরটা যেটা প্রুভ করতে বলেছে লিমিট x টেন্স টু 0 x স্কয়ার sin 1/x বাই sin x। আচ্ছা, পরে কি করলাম? দুটো কাজ এটাকে 0 প্রুভ করতে হবে, দুটো কাজ একসাথে করেছি। এক হচ্ছে লিমিটটাকে নিউমারেটর আর ডিনোমিনেটর দুটো সেপারেট করে দিয়েছি, আর এখানে x স্কয়ার ছিল, তো এই x স্কয়ার থেকে একটা x কে ডিভিশন রুলের অনুযায়ী sin x এর নিচে নিয়ে আসা হয়েছে, মানে অ্যাকচুয়ালি sin x বাই x করা হয়েছে, যেটা উল্টে গেলে তো অ্যাকচুয়ালি x টা এই x এর সাথে মাল্টিপ্লাই হয়ে থাকে x স্কয়ার, সেটাকেই ডিভিশন রুল অনুযায়ী sin x এর নিচে রাখা হয়েছে। কেন? কারণ লিমিট x টেন্স টু 0 sin x বাই x এর ভ্যালুটা 1, আর এই যে প্রথম ওপরে যে নিউমারেটরে যে লিমিটটা দেখতে পাচ্ছি ওই একই রকম এটার মতো করে যেরকম বললাম আগে, এই লিমিটিং ভ্যালুটা 0 বেরোবে, সেটা করে দেখাতে হবে, আমি আর করিনি। এই একই রকম আমরা জানি sin 1/x -1 থেকে +1, তারপরে x মাল্টিপ্লাই করে এইভাবে এটাকে 0 দেখাতে হবে, x sin 1/x লিমিট। সো 0/1 মানে হচ্ছে 0। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5,
লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি কস এক্স বাই এক্স, এটা বের করতে বলেছে। তো আমি ধরে নিলাম এক্স হচ্ছে 1/y, এক্স ইকুয়াল টু হচ্ছে 1/y, তাই এক্সটা যদি 1/y ধরি, এবার এক্স টেন্স টু ইনফিনিটি বলা আছে, তাহলে এক্স টেন্স টু ইনফিনিটি হলে ওয়াই টেন্স টু কত হবে? 0 হবে। ভালো কথা। তাহলে এখানটায় লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি জায়গায় লিমিট ওয়াই টেন্স টু 0 লিখলাম, কস এক্স এর জায়গায় কস 1/y লিখলাম, বাই এক্স এর জায়গায় হচ্ছে 1/y দিলাম। ওকে, 1/yটা উল্টে গেলে কি হচ্ছে? লিমিট ওয়াই টেন্স টু 0 ওয়াই কস 1/y। এটা ঠিক 1 নম্বর ম্যাথের মতো জায়গায় চলে এসছে, যেখানে আমরা ঠিক ওটার রিপিটেশন করে পাবো। এই যে কস ফাংশনটা দেখতে পাচ্ছি কস 1/y, আমরা জানি কস 1/y এর ভ্যালুটা -1 থেকে +1 এর মধ্যে থাকবে। তার সাথে আবার কি মাল্টিপ্লাই করা আছে? ওয়াই। পুরো ইনইকুয়ালিটির সাথে আমরা ওয়াই মাল্টিপ্লাই করলাম, -y ওয়াই কস 1/y এস আর ইকুয়াল টু ওয়াই। দেন লিমিট ওয়াই টেন্স টু 0 পুরো ইনইকুয়ালিটিতে অ্যাপ্লাই করলাম, লেফট হ্যান্ড লিমিটটা 0 হচ্ছে, রাইট হ্যান্ড লিমিটটাও 0 হচ্ছে, তাহলে মিডল লিমিটটাও বাই স্যান্ডউইচ থিওরেম 0 হবে। কোশ্চেন নাম্বার 9 হচ্ছে z ইকুয়াল টু এক্স মাইনাস 5/4 বসিয়ে প্রমাণ করো যে লিমিট এক্স টেন্স টু 5/4 1 মাইনাস 10x বাই 1 মাইনাস √2 sin x এর ভ্যালুটা 2 হবে। ওরাই বলে দিয়েছে যে z ইকুয়াল টু এক্স মাইনাস 5/4 করতে, এটা ওরাই বলেছে, ধরে এই পুরো ভ্যালুটা 2 দেখাবে। তো আমরা সেই অনুযায়ী করছি, z ইকুয়াল টু এক্স মাইনাস 5/4 ধরে নিলাম, সেখান থেকে এক্স বেরোনো উচিত z প্লাস 5/4, মানে যেখানে যেখানে এক্স দেখতে পাচ্ছি z প্লাস 5/4 বসাবো। আর এক্স টেন্স টু 5/4 বলা ছিল, তাহলে এক্স টেন্স টু 5/4 হলে বসালে z টেন্স টু কী হবে? অবভিয়াসলি 0 হবে। তো দ্য লিমিট বিকামস লিমিট z টেন্স টু 0 1 মাইনাস tan x এর জায়গায় z প্লাস 5/4 বাই 1 মাইনাস √2 sin x এর জায়গায় z প্লাস 5/4। ওপরেরটাকে tan a প্লাস b এর ফর্মুলায় ভাঙা হলো tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। নিচেরটা sin a প্লাস b তে ভেঙে দিলাম, sin a cos b প্লাস cos a sin b। এখানে একটু স্টেপ জাম্প করা হচ্ছে, tan 5/4 গুলোর ভ্যালু তো 1, তাহলে উপরে নিউমারেটরটাকে যদি শুধুমাত্র ফ্র্যাকশনাল সাম করি, তাহলে 1 মাইনাস tan z টা লসাগু হবে, 1 মাইনাস tan z মাইনাস tan z, এটা -1 হবে, যেহেতু tan 5/4 1। নিচে এখানে cos 5/4 আছে, 1/√2 sin 5/4 ও 1/√2, তাহলে 1/√2টা কমন গেলে √2 কেটে যাবে, আর ব্র্যাকেটটা তুলে দিলে মাইনাস sin z মাইনাস cos z পড়ে থাকবে, আগে একটা 1 রয়েছে। ভালো কথা। তাহলে আলটিমেটলি -2 tan z বাই 1 মাইনাস tan z থাকে। আর নিচে কি করছি? এই যে 1 মাইনাস cos z, 1 মাইনাস cos z একসাথে ভাবলে পরে অংশকোণের সূত্র 2 sin স্কয়ার z/2 লিখতে পারি। আর এই যে মিডিল sin z-টা রয়েছে সেটাকে অংশকোণের সূত্রে 2 sin z/2 cos z/2 ভাবতে পারি। দেন এই যে -2টা কনস্ট্যান্ট বলে বাইরে রেখেছি, -2 tan মানে হচ্ছে sin θ বাই cos θ, তাহলে tan z মানে sin z বাই cos z। ওই যে sin z আসছে উপরে, ওই sin z-টাকে অংশকোণে ভেঙে দিয়েছি, 2 sin z/2 cos z/2 বাই cos z নিচে যেমন রয়েছে, tan z মানে sin z বাই cos z, sin z-টাকে অংশকোণে ভাঙা হয়েছে, আর নিচে যা ছিল শুধু এই ব্র্যাকেটের ভেতর থেকে 2 sin z/2 একটা কমন রাখছি, তাহলে উপরে নিচে 2 sin z/2 কেটে যাচ্ছে। ব্যাস, আর সিম্পলিফিকেশন করবো না, যেখানে যেখানে z দেখতে পাচ্ছি 0 বসিয়ে দেবো, তাহলে এটা হবে cos 0, এখানেও বাই cos 0, 1 মাইনাস tan 0 sin 0 মাইনাস cos 0, cos 0 ভ্যালু 1, cos 0 ভ্যালু 1, তাহলে 1/1 কত হচ্ছে? উপরে থাকছে আমার, আগে তো -2 রয়েছে, পাশাপাশি উপরে 1 থাকছে, tan 0 হচ্ছে 0, তারপরে 1 মাইনাস 0 1 ইন্টু sin 0 0, cos 0 হচ্ছে -1, তারপরে -1 ইন্টু -2 মানে হচ্ছে 2। That's the required answer. Question number 10, x equal to theta minus 5/4 বসিয়ে দেখাও যে লিমিট থিটা টেন্স টু 5/4 sin theta minus cos theta by theta minus 5/4 এই ভ্যালুটা √2 হবে। তো প্রথম কাজ যেটা আমরা করে নিচ্ছি, উপরের নিউমারেটরটাকে একটু সাজিয়ে নিচ্ছি ফর্মুলা আনার জন্য। কী করছি? sin theta cos theta এই পুরো ফ্যাক্টরটার সাথে 1/√2 গুণ করে দিলাম। তার মানে অ্যাকচুয়ালি 1/√2 যদি ব্র্যাকেটের ভেতরে গুণ করি, তাহলে ব্যালেন্স রাখতে গেলে তো বাইরে আমাকে একটা √2 গুণ করতে হবে, তবেই তো 1/√2 কেটে গেলে ব্যালেন্স থাকে। সেই কারণে ভেতরে যেহেতু 1/√2 গুণ করা হয়েছে sin থিটা এবং cos থিটা দুটোর সাথেই, তাই ব্যালেন্স রাখতে গেলে বাইরে একটা √2 দিয়ে গুণ করছি। ওকে, আর থিটা মাইনাস 5/4 যেমন রয়েছে √2টা বাইরে চলে গেল লিমিটের বাইরে। আচ্ছা, এই 1/√2টাকে আমরা cos 5/4 হিসেবে কনসিডার করছি, মানে sin থিটা ইন্টু cos 5/4, আর এই 1/√2টাকে sin 5/4 হিসেবে কনসিডার করছি, cos থিটা ইন্টু sin 5/4।
তাহলে সাইন থিটা ইন্টু কস পাই বাই ফোর মাইনাস কস থিটা ইন্টু সাইন পাই বাই ফোর, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন, মানে সাইন এ মাইনাস বি, মানে সাইন থিটা মাইনাস পাই বাই ফোর হলো। এবার আমরা থিটা মাইনাস পাই বাই ফোরকে কিছু একটা ধরে নিলাম, সাপোজ এক্স ধরছি, থিটা মাইনাস পাই বাই ফোর থেকে এক্স। তাহলে যদি থিটা টেন্স টু পাই বাই ফোর হয় তাহলে এক্স টেন্স টু কত হবে, থিটা জায়গায় পাই বাই ফোর বসালে এক্স টেন্স টু হচ্ছে জিরো। তার মানে রুট টু লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এই লিমিট ফ্যাক্টরের ভ্যালুটা কত হয় 1, তার মানে শুধু 1 ইন্টু রুট টু পড়ে থাকছে। নেক্সট কোশ্চেন নাম্বার 11-এ আসি আমরা। কোশ্চেন নাম্বার 11 বলেছে লিমিট এক্স টেন্স টু 2ax স্কয়ার মাইনাস b বাই x মাইনাস 2 ইকুয়াল টু 4 হলে a আর b এর মান জানতে চেয়েছে ওরা। লিমিট এক্স টেন্স টু 2ax স্কয়ার মাইনাস b বাই x মাইনাস 2 ইকুয়ালস টু 4 হলে a এবং b এর মান জানতে চেয়েছে, ভালো কথা। এবার কথা হচ্ছে আমরা যে লিমিটগুলো সলভ করে এসেছি, আমরা লিমিটের একদম শেষ দিকে চলে এসেছি, আমরা চ্যাপ্টারটার শেষে লিমিট সলভ করার সময় আমরা দেখেছি এই জিনিসটা যে এরকম ফ্র্যাকশন আকারে থাকলে ওপরে যে লবটা থাকে লবটাকে উৎপাদকে বিশ্লেষণ করে এমন একটা রাশি পাওয়া যায় যেটা নিচের হরের সাথে কেটে যায়। যদি প্রত্যেকের লিমিটের অঙ্কগুলো মনে থেকে থাকে তাহলে আমরা এইভাবেই ফ্র্যাকশনাল লিমিটগুলোকে সর্ট আউট করেছি এবং তার ফাইনাইট ভ্যালু বের করেছি। যে ক্ষেত্রে করেছি কি ওপরে নিউমারেটর যেটা লব সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করেছি, উৎপাদকে বিশ্লেষণ করে সেখান থেকে নিচের হরের একটা উৎপাদক পেতাম যেটা ওপর নিচে কেটে যেত, তারপরে ভ্যালুটা বসে মান পেত। তো এখানে দেখা যাচ্ছে যে এই লিমিটটার ভ্যালু আছে 4 আছে, ঠিক আছে, তার মানে লিমিটটার এক্সিস্ট করে। তো এই লিমিটটা তখনই তো এক্সিস্ট করবে যদি ওপরের নিউমারেটরটাকে আমরা নিচের ডিনোমিনেটরের একটা উৎপাদকে ভাঙতে পারি। সেটাই লেখা হয়েছে যে এই সীমার অস্তিত্ব তখনই থাকবে যদি এ এক্স স্কয়ার মাইনাস বি এর মধ্যে উপরের রাশিটার মধ্যে এক্স মাইনাস 2 এর একটা উৎপাদক থাকে। সেই কারণে এ এক্স স্কয়ার মাইনাস বি এটা একটা দ্বিঘাত রাশি, তাহলে তার মধ্যে যদি এক্স মাইনাস 2 একটা উৎপাদক চলে আসে তাহলে অবভিয়াসলি মানে এটাতে একঘাত, তার মানে এই একঘাতের সাথে আরেক একঘাত রাশি গুণ করলে তবেই দ্বিঘাত তৈরি হবে। যেহেতু ওপরের রাশিটা একটা দ্বিঘাত রাশি তার মধ্যে বলছি আমি এক্স মাইনাস 2 একটা উৎপাদক থাকবে, এক্স মাইনাস 2টা একঘাত রাশি, তা একঘাত রাশির সাথে তো আরেকটা একঘাত রাশি গুণ করলে তবেই তো দুটো গুণ করলে দ্বিঘাত রাশি তৈরি হবে। সেই কারণে এ এক্স স্কয়ার মাইনাস বিটাকে ভেঙে লেখা হয়েছে এক্স মাইনাস 2 ইন্টু সি এক্স প্লাস ডি। নর্মাল গুণ করলাম সি এক্স স্কয়ার প্লাস ডি এক্স মাইনাস 2 cx মাইনাস 2d, নর্মাল যেরকম করে মাল্টিপ্লাই করা সেইভাবে করা হয়েছে। এক্স স্কয়ার মাইনাস বি রইলো, সি এক্স স্কয়ার রইলো, এই দুটো থেকে যদি এক্স কমন নিই তাহলে ডি মাইনাস 2c রইলো আর মাইনাস 2d রইলো, ভালো কথা। এবার এই বাঁ দিকের দ্বিঘাত আর ডান দিকের দ্বিঘাত বোধ দ্বিঘাতকে কম্পেয়ার করছি। কম্পেয়ার বলতে এখানে এক্স স্কোয়ারের সহগ এখানে এক্স স্কোয়ারের সহগ সেম, মানে এ ইকুয়াল টু হচ্ছে সি হয়ে গেল। এখানে এক্স এর সহগ কত ডি মাইনাস 2c, এখানে কোনো এক্স এর সহগ নেই তার মানে ডি মাইনাস 2c ইকুয়াল টু 0, সেখান থেকে ডি ইকুয়াল টু বেরোচ্ছে 2c, ক্লিয়ার। নেক্সট এখানে আমার কনস্ট্যান্ট পড়ে থাকছে মাইনাস 2d আর এখানে কনস্ট্যান্ট রয়েছে মাইনাস d, তাহলে মাইনাস d ইকুয়াল টু মাইনাস 2d, বি মাইনাস মাইনাস কেটে গেলে b ইকুয়াল টু হচ্ছে 2d হলো। এইবার বি এই এ ডি আর বি এই ভ্যালুগুলো থেকে আমাকে লিমিটটা সর্ট আউট করে এ বি এর মানটা বের করতে হবে। কীভাবে করি দেখা যাক। তো প্রথম আমরা যেটা করছি আমাদের তো বলে দিয়েছে লিমিট এক্স টেন্স টু 2ax স্কয়ার মাইনাস বি বাই এক্স মাইনাস 2 ইকুয়াল টু 4, যেখান থেকে আমি ওপরের লবটাকে ধরে নিয়েছি এই রাশিটা এক্স মাইনাস 2 ইন্টু সি এক্স প্লাস ডি বাই এক্স মাইনাস 2 ইকুয়াল টু 4, এক্স মাইনাস 2টা কেটে গেল। এবার যদি আমি এক্স এর জায়গায় 2 বসাই 2c প্লাস ডি ইকুয়াল টু 4 হলো, 2c প্লাস ডি ইকুয়াল টু 4। তো 2c মানে অ্যাকচুয়ালি আমরা পেয়ে গেছি, হ্যাঁ 2c মানে কি পেয়েছি, 2c মানে হচ্ছে ডি, তাহলে 2c জায়গায় ডি বসালে ডি প্লাস ডি ইকুয়াল টু 4 মানে 2d ইকুয়াল টু 4, সেখান থেকে ডিটা বেরোলো 2, ডি পেয়ে যাওয়া মানে কিন্তু সেখান থেকে আমি বি পেয়ে যাবো, ডিটা পেয়ে যাওয়া মানে হচ্ছে বিটা পেয়ে যাওয়া, তাহলে সুতরাং বি ইকুয়াল টু হচ্ছে 2d মানে 2 দুগুণে 4, বি রাশিটা পেয়ে গেলাম। এ কি করে পাবো, এ মানে অ্যাকচুয়ালি সি, এ মানে অ্যাকচুয়ালি সি আর সি মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডি বাই 2, সি মানে অ্যাকচুয়ালি ডি বাই 2, ডি কত বেরিয়েছে 2, 2 বাই 2 কেটে গেলে এ ইকুয়াল টু হচ্ছে 1, বিটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 1। আচ্ছা এখানটায় দিয়েছে কোশ্চেন নাম্বার 13 বলেছে মান নির্ণয় করো, সরি 12 fx ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/1 প্লাস n সাইন স্কয়ার পাই x হলে x এর সব মানে fx এর ভ্যালুটা বের করো। x এর সব মান বলতে
আমি এক্সটাকে দুভাগে ভাগ করে নেবো। এক্সটা তো বাস্তব সংখ্যা, তো বাস্তব সংখ্যা বলতে আইদার এক্সটা পূর্ণ সংখ্যা হবে অথবা ভগ্নাংশ হবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি দুটো আলাদা আলাদা কেস হিসাবে বিবেচনা করছি, যে যদি এক্সটা পূর্ণ সংখ্যা হয়, এক্স এর মানটা যদি পূর্ণ সংখ্যা হয় সাইন পাই এক্স ইকুয়াল টু 0। কীভাবে? আমরা ট্রিগোনোমেট্রিক সলিউশনে করলাম না যে সাইন থিটা ইকুয়াল টু 0 তখনই হয় যদি থিটাটা এন পাই হয়, যেখানে এনটা পূর্ণ সংখ্যা। তো সেই রিজন অনুযায়ী বলা যেতেই পারে যে যদি এক্সটা পূর্ণ সংখ্যা ধরি, তাহলে এক্সটা পূর্ণ সংখ্যা হওয়া মানেই হচ্ছে সাইন পাই এক্স টোটাল ভ্যালুটা কত হবে? 0 হবে ফ্রম দিস রুল ট্রিগোনোমেট্রিক সলিউশন। তো যদি এটা 0 হয়েই যায় পূর্ণ সংখ্যার জন্য, তাহলে এর 0 সাথে যাই গুণ থাকবে সেটা তো 0ই হবে। তার মানে লিমিট n টেন্ডস টু 1/1 + n * 0, মানে এটা 0 হয়ে যাচ্ছে, n আর থাকছেই না, 1/1 ভ্যালু 1 থাকছে। সেকেন্ড কেস কি হতে পারে, যে এক্সটাকে আমি ভগ্নাংশ ভাবছি। যদি এক্স ভগ্নাংশ হয় সেক্ষেত্রে কোনো মতেই সাইন পাই এক্স 0 হবে না, π/2 π/3 এরকম টাইপের 0 তো হবে না। আচ্ছা 0 না হলে কি হতে পারে? তাহলে এবার লিমিট fx-টা বের করি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/1 + n sin² π x, এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা 0 হবে না। আর n টেন্ডস টু কি বলা আছে? ইনফিনিটি। তাহলে যদি ইনফিনিটি বসিয়ে দিই, ইনফিনিটির সাথে যাই গুণ করবো ইনফিনিটিভই হবে। এক্ষেত্রে আমার এনটা বসানোর জায়গা ছিল না, কারণ 0-র সাথে মাল্টিপ্লাই হচ্ছে 0 হয়ে যাচ্ছে। তো ইনফিনিটিভের সাথে 1 যোগ করা মানে ইনফিনিটিভ, 1/∞ হচ্ছে 0। আচ্ছা প্রবাবিলি লিমিটের লাস্ট প্যাট 13, লিমিট x টেন্ডস টু π/4 4√2 - cos x + sin x টু দি পাওয়ার 5/1 - sin 2x, এই লিমিটটার ভ্যালু বের করতে হবে। তো এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। সাজিয়ে গুছিয়ে বলতে এখানে cos x + sin x টু দি পাওয়ার 5 আছে, তো এটাকে আমি এইভাবে লিখছি cos x + sin x হোল স্কয়ার টু দি পাওয়ার 5/2। হঠাৎ করে মনে হবে যে কেন এইভাবেই লেখা হচ্ছে, দুটো স্টেপ পরেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাও একটু বলে দিই, এই যে নিচে একটা 1 - sin 2x আছে, আমি এরকমই কিছু একটা 1 + sin 2x বা 1 - sin 2x তৈরি করতে চাই, যাতে আমার সুবিধা হয়। তো সেই কারণে আমি cos x + sin x হোল স্কয়ার টু দি পাওয়ার 5/2 লিখলাম। 2 কেটে গেলে অ্যাকচুয়ালি টু দি পাওয়ার 5ই থাকে। 4√2 মানে কিন্তু 2 টু দি পাওয়ার 5/2। কীভাবে? 4 মানে তো 2 স্কোয়ার, 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, আর √2 মানে 2 টু দি পাওয়ার হাফ। সূচকের নিয়ম অনুসারে 2 আর হাফ যোগ করলে টু দি পাওয়ার 5/2। আর cos x + sin x হোল স্কয়ার, এটাকে যদি আমরা a + b হোল স্কয়ারের ফর্মুলায় ভাঙি, তাহলে cos স্কয়ার x + sin স্কয়ার x + 2 sin x cos x হয়। ওই cos স্কয়ার + sin স্কয়ারের জন্য 1, আর 2 sin x cos x হচ্ছে গুণিতক কোণের সূত্র sin 2x টু দি পাওয়ার 5/2 বাই নিচে 1 - sin 2x ছিল। এই 1 - sin 2x-টাকে একটু মডিফিকেশন করে আমি এইভাবে রাখছি 2 - 1 + sin 2x। কেন? ব্র্যাকেটটা তুলে দিলে 2 - 1 1ই থাকছে। ঠিক এর পরের স্টেপে আমি একটা সুবিধা পাবো, উপরেও আমার 1 + sin 2x এসছে, নিচেও 1 + sin 2x কোন একটা ভাবে তৈরি করা আছে। এবার আমি পুরো 1 + sin 2x-টাকে z ধরে নিচ্ছি। যদি 1 + sin 2x-টাকে z ধরি, x টেন্ডস টু তো π/4 বলা ছিল, তাহলে x টেন্ডস টু π/4 মানে x এর জায়গায় π/4 বসালে 2 আর 4 কাটলে π/2, sin π/2 এর ভ্যালু কত? 1। sin π/2 যদি 1 হয় তাহলে 1 + 1 কত হবে? 2, তার মানে z টেন্ডস টু 2। তার মানেটা হচ্ছে লিমিট z টেন্ডস টু 0 0 লেখা আছে, যেটা z টেন্ডস টু 2 হবে, z টেন্ডস টু 2 2 টু দি পাওয়ার 5/2, এর জায়গায় z বসিয়ে দিলে z টু দি পাওয়ার 5/2 2 - z। এটা মাইনাস ওপরে নিচে কমন নিয়ে কেটে গেছে, z টু দি পাওয়ার 5/2 - 2 টু দি পাওয়ার 5/2 বাই নিচেও z - 2। তাহলে আমরা একটা ফর্মুলা জানতাম, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n - a টু দি পাওয়ার n বাই x - a, মানে n * a টু দি পাওয়ার n - 1। এখানেও তাই 5/2 * 2 টু দি পাওয়ার 5/2 - 1 ফ্রম দিস রুল। তাহলে 5/2 * 2 টু দি পাওয়ার 3/2, দুইটা উপরে তুলে দেওয়া মানে হচ্ছে পাওয়ারে 1 বিয়োগ হয়ে যাবে, 3/2 - 1 মানে হচ্ছে হাফ, মানে 5√2। দ্যাটস ইট। আমাদের মোটামুটি লিমিটের এই ম্যাথগুলো কমপ্লিট হয়ে গেল। শেষের দিকে 9 থেকে 13 পর্যন্ত ম্যাথ আমার খুব ইম্পর্টেন্ট, এবং সেটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও বারবার আসে। লিমিট থেকে প্রচুর ম্যাথ থাকে, এইচএস হোক বা কম্পিটিটিভ এক্সামে হোক, প্রচুর ম্যাথ থাকে। তাই লিমিটটা আমার কিন্তু মোটামুটি ভালো ইম্পর্টেন্ট, এবং কারণ এটা কন্টিনিউটি করতে গেলে লিমিট কনসেপ্ট কাজে লাগবে, ডিফারেন্সিবিলিটি চেক করতে গেলে লিমিট কনসেপ্ট কাজে লাগবে।